আচ্ছা ভাবুন তো আপনারা, শ্রাদ্ধ বাড়িতে তো আমরা সবাই খেতে যাই, কিন্তু যার শ্রাদ্ধ হলো তার সাথেই যদি আপনার না থাক বলবো না, আপনারা বরং গল্পটা শুনুন। ও হ্যাঁ, শেষে রয়েছে একটা সাংঘাতিক রকম টুইস্ট। সে টুইস্টের জন্য মাথা খারাপ হয়ে গেলে আপনারাই দায়ী থাকবেন, চ্যানেল কর্তৃপক্ষের কোনো দায় নেই এতে। তাহলে আর দেরি কিসের, কানে হেডফোন গুঁজে বসে পড়ুন গল্প শুনতে। আজকের গল্পের সূত্রধার আমি অভিজিৎ, গল্প পাঠে অর্চিষ্মান। শুরু হচ্ছে সুদেষ্ণা ঘোষের কলমে গ্রাম বাংলার ভূতের গল্প ভট্টবাবুর বিপদ। গ্রামের নাম আমতলা। পাশ দিয়ে বয়ে গেছে ছোট আঁকাবাঁকা নদীটি। সবুজ শ্যামল শস্য ভরা, বোধহয় আমতলার সাথেই ভালো যায়। গায়ের সবাই বলে নদীটি নাকি গায়ের লক্ষ্মী, সেই নদী নাকি সব ফিরিয়ে দিয়ে যায়। মানুষের যা হারায় সেই নদী সবই ফিরিয়ে দেয়, হাঁড়ি কলসি গামছা সবই। এই নদীর ওপর ভর করে গায়ের জেলে পাড়া। এই নদী সবসময় চাষের কাজে জল যোগায়, কখনো পলি বয়ে আনতে, বর্ষায় মাছ ধরতে খুব কাজে লাগে। অনেকের পেট চলে নৌকা পারাপারের জন্যে। সারাদিনে আশেপাশে গাঁগঞ্জ মিলিয়ে 50-এর ওপরে লোক যাওয়া আসা করে নদীতে। এই নদী থেকে সবারই লক্ষ্মী লাভ হয় বলে এই নদীর নাম রাখা হয় লক্ষ্মী নদী। ভট্টবাবু রোজ সকালে উঠে তালবনের মাঠে কয়েকটা ডন দিয়ে আর কয়েকবার শরীর চর্চা করে তবে নাইতে আসেন নদীতে। লক্ষ্মী নদীর জলে খার মেখে স্নান সেরে পূবের দিকে তাকিয়ে সূর্য প্রণাম সেরে ভট্টবাবু যান স্কুলে। তিনি গায়ের স্কুলে পড়ান, সরকারি শিক্ষক। এই আমতলা গায়ে ছোটবেলা থেকে মানুষ ভট্টবাবু। এখানেই বিয়ে, এখানেই সংসার, ছেলেপিলে। মেয়েটার মাসখানেক হলো বিয়ে হয়েছে, বাকি ছেলেটা ছোট, শহরের স্কুলে পড়ে। ভট্টবাবু বেটেখাটো মানুষ, তবে মনটা ভারী দয়ালু। যেখানেই মানুষের কষ্ট সেখানেই হাজির এই ভট্টবাবু। তার আসল নাম ভঙ্কেটেশ্বর ভট্টাচার্য, সেখান থেকে ডাক নামে ভট্টবাবু। স্ত্রী সরলাবালা দেবীও তার স্বামীর মতোই উদার, শান্ত স্বভাবের মানুষ। গায়ের অন্য বউদের মতো তার পরনিন্দা পরচর্চা স্বভাব নেই। সারাদিন নিজের ঘরের কাজ, সেলাইয়ের কাজ আর পুজো আচ্চা এই নিয়েই থাকে। মেয়েকে বিয়ে দিয়েছেন শহরের স্কুল মাস্টারের ছেলের সঙ্গে। একমাত্র ছেলে ভুলোকে নিয়ে থাকেন দুজনে। এই গেন্নে, বলি দুটো ভাত দাও তো দেখি, বেলা হলো, স্কুলের দিকে যাবো একবার। গামছাটা নিংড়ে নিম গাছের ডালে বাঁধা দড়ির তারটায় মেলতে মেলতে বললেন ভট্টবাবু। সরলা আসন পেতে দিয়ে ভাত বাড়তে বাড়তে বলল, হ্যাঁ গো, আমার তো কখন রাধা বাড়া হয়ে গেছে। তোমাদের বাপে বেটায় কোহায় ঘুরতাছো? আহা গিন্নে, ভুলু বড় হয়েছে, দেখো গে কোথায় গিয়ে খেলছে হয়তো। এই বয়সে খেলবে না তো কি আর আমার বয়সে গিয়া খেলবে? আর লাই দিও নাই গো, লাই দিও লাই। একেই তো লাই দিয়া দিয়া মাথায় তুলে রাখছো। ছেলেটারে অমন পাড়াময় টোটো কইরা না ঘুরতে দিয়া একটু পড়াতে বইসো তো রাইতে বেলা। আরে এটাই তো বয়স, এখনই তো ঘুরবে গো গিন্নে। ছেলে পিলেকে জোর করে বসালে পড়ানো হয় না। ওরা যখন মন থেকে বসবে পড়তে, নিজেই পড়বে নি দেখো। সরলা আর কিছু বলে না। জল ছিটিয়ে কাঁসার থালায় উঁচু করে ভাত, ডাল, আলুর তরকারি, কাতলার পেটি দিয়ে সাজিয়ে দিলেন। পাশে একটা বাটিতে নুন লঙ্কা রেখে আম কাটতে গেলেন। খাওয়া সেরে স্কুলের জন্য বেরোতে যাবেন অমনি দরজায় ডাক পড়ল। ভট্টবাবু,
ও ভট্টবাবু। চোখে কাঁচের চশমাটা ভালো করে মুছে নিয়ে ভট্টবাবু দেখলেন একজন বয়স্ক লোক কাশতে কাশতে হাতে একটা ব্যাগ নিয়ে আসছে। লোকটার গায়ে সাদা থান জড়ানো। সাদা থানের বেশিরভাগটাই নোংরা হয়ে গেছে। চুল এলোমেলো, উস্কো খুস্কো। সাদা চুল, না কামানো সাদা দাড়ি, আরো কেমন ভুতুরে ভুতুরে দেখতে লাগছে আগত লোকটিকে। প্রথমে ঠাহর করতে পারেননি ভট্টবাবু। তারপর সামনে এগিয়ে গিয়ে চশমাটা পরে দেখতেই যেখানে হাসি ফুটে ওঠার কথা সেখানে ফুটে উঠেছে একটু বিষণ্ণতা। আরে মাস্টার মশাই, যে এই সরলা কোথায় গেলে গো? জল বাতাসে আনো, মাস্টার মশাই এসেছেন গো। বিজয় মাস্টার। না না ভট্টবাবু, এত ব্যস্ত হবেন না। আমি বসতে আসিনি, আমার অনেক কাজ আছে। কি আর বলবো বলুন ভট্টবাবু, এক মা ছিল দুনিয়ায়, সেও চলে গেল। আর কি, এই ভরা সংসারে বড্ড একা হয়ে গেলাম। বিজয় মাস্টারের বাড়ি উত্তরপুর গ্রামে। আমতলা থেকে আরো মাইল খানেকের রাস্তা। সেই বিজয় মাস্টারের বিয়েতে একবারই গিয়েছিলেন ভট্টবাবু, তারপর আর কখনো যাওয়া হয়নি। বিজয় মাস্টার এই আমতলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে নিযুক্ত ছিলেন দীর্ঘ 30টা বছর। যখন ভট্টবাবু প্রথম স্কুলে চাকরি পেয়ে ঢোকেন, প্রথম হেডমাস্টার বিজয় দাস ভট্টবাবুকে সব শিখিয়ে পড়িয়ে বুঝিয়ে দিয়েছিলেন ভালো করে। তারপর মাস 3 মধ্যে বিয়ে করেন বিজয়বাবু। কিন্তু পুরা কপাল বিজয়বাবুর। জন্মে 2 মাস পরেই বাপকে হারিয়েছিলেন তিনি। এক দাদা আর মাকে নিয়ে তার সংসার ছিল। আবার বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই সাপে কেটে বউটা মরল। তারপর থেকেই বড্ড একা, অগোছালো বিজয় মাস্টার। বছর 7-8 আগে রিটায়ার করেন বিজয় মাস্টার। তারপর থেকে তেমন কোনো যোগাযোগ রাখা হয়ে ওঠেনি দুপক্ষ থেকেই। আবার এতগুলো বছর পরে এমন অবস্থায় দেখে ভট্টবাবুর একটু মায়া লাগলো বই কি। বুঝলাম মাস্টার, কি আর করবেন, মানুষকে তো যেতেই হবে বলুন। উনি নিশ্চয়ই আপনাকে আশীর্বাদ করবেন সব সময়। আগামী শনিবার মায়ের শ্রাদ্ধ অনুষ্ঠানের পরে সাধ্যমতো আয়োজন করেছি ভোজনের। সেই কবেই তো এসেছিলেন মাস্টার। মায়ের শেষ কাজ। মা বড্ড ভালোবাসতো আপনাদেরকে। অবশ্যই যাবেন মাস্টার। এরপর আমার কাজ করার মতো হয়তো আর কেউ থাকবে কি থাকবে না। ও মা, ও কি কথা মাস্টার? এমন অলক্ষণের কথা কইতে নাই গো। কখন কি ফইলে যায় কিছু করার আছে? কি আর করব বলেন, বৌদি একা থাকলে বোধহয় মানসে পাথর হইয়া যায়। যাই হোক, মেলা কাজ বইছে, বাড়ি যাইতে হইবে। এখন আসি। ভট্টবাবু, আমার অনুরোধটা রাখবেন। এমন একটা দিনে এলেন মাস্টার মশাই যে কিছু খাওয়াতেই পারলাম না। আবার আসবেন খন, বুঝলেন? যেতেই হবে বুঝলে কিন্নি। বিজয়বাবুর মায়ের শেষ কাজ। বেচারা একা মানুষ, সব নিজের হাতে সামলাচ্ছে। সকাল সকাল যাইও, রাত না কইরাই চল্লাইবানি। এই পথ শুনছি ভালো নয় বটে রাত বেরিতে। সকাল সকাল বেরিয়ে গিয়েছিলেন ভট্টবাবু। সাথে একটা পুঁটলিতে কিছু খাবার আর জল নিয়ে বেরিয়েছিলেন। সরলা সব বেঁধে দিয়েছিল। পুঁটলিতে সরলা কিছু নাড়ু বানিয়ে দিয়েছিল। বেচারা বয়স্ক মানুষ একা থাকে, কি খাবে না খাবে, তুমি এই দুটো নাড়ু বাতাসা দেও দিয়ে। বাইরে বেশি গরম নেই। বর্ষাকালে রাস্তার মাঝে কাদার পাক, খানাখন্দে জল ভরে গেছে। বেশ ঘন্টা 3 হাঁটা পথ, তবে গরুর গাড়িও আছে বটে।
কিন্তু গাড়িতে যাওয়া পছন্দ করলেন না ভট্টবাবু। খুড়ো বলেছিল, যতদিন পায়ে হাঁটার ক্ষমতা আছে ততদিন চলতে হবে নিজের পায়ে, এতে অনেক উপকার হয়, পায়ের জোর হয়, শরীর সুস্থ থাকে। ভট্টবাবু তাই রোজ ভোরে ওঠেন। বয়স 40-এর দোরগোড়ায় হলেও শরীর এখনো যুবক বয়সের মতোই খাঁটি রগরগে। প্রায় দুপুর নাগাদ পৌঁছালেন ভট্টবাবু। সাদা চাদরে জড়ানো এক ফালি বাড়িটায় কেমন যেন বিষণ্ণতা ঘিরে রয়েছে। বিজয়বাবুর সাথে দেখা করে কথা বলে ঘরে গিয়ে বসলেন ভট্টবাবু। লোকজনের ভিড় কম, একটা ছিমছাম নির্জন বাড়ি, কেমন একটা শীতলতা ঘিরে রয়েছে বাড়ি জুড়ে। বড্ড শীত করতে লাগে ভট্টবাবুর। ঘরের পরিবেশটা কেমন যেন গুমোট, দম চাপা। বড্ড অস্বস্তি হয় ভট্টবাবুর। শরীরটা কি এতটা হাঁটার জন্য খারাপ লাগছে নাকি বুঝি না, এমন কেন হইতাছে, মনে মনে বললেন ভট্টবাবু। ঘরের মধ্যে একটা অন্যরকম গন্ধ টের পাচ্ছিলেন ভট্টবাবু। বাইরে বৃষ্টি হবে, আকাশ প্রচন্ড মেঘলা করে এসছে। দুপুরবেলাতেও সবকিছু অন্ধকার। একটা গা শিরশিরে অনুভূতি হচ্ছে, কেন বুঝতে পারেন না তিনি। আচমকা একটা বুড়ির দিকে তাকিয়ে একটা ঠান্ডা হিমেল স্রোত বয়ে গেল তার মেরুদণ্ড বরাবর। বুড়িটার পরনে সাদা থান, সে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে ভট্টবাবুর দিকে। তার চোখে অন্য কোনো অনুভূতি নেই, শুধু এক দৃষ্টি চেয়ে আছে তার দিকে। চাহনিটা কেমন অদ্ভুত, শিরশিরে, ভয়ানক। ঘরে আর কেউ নেই, বাইরে মেঘ ডাকছে গুড় গুড় করে। পুরো পরিবেশটা অন্ধকার, বৃষ্টি নামার ভারী পূর্বাভাস। মুখটা অন্যদিকে ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করলেন ভট্টবাবু। তাড়াতাড়ি বেরোতে হবে। খাওয়া দাওয়া করে মনে মনে ভেবে উঠে বসলেন তিনি। দরজা দিয়ে বাইরে যাওয়ার সময় পিছনে তাকিয়ে দেখলেন পুরো ঘর সম্পূর্ণ ফাঁকা, কেউ নেই সেখানে। বুকটা ছ্যাঁত করে উঠল। বেরোবার তো একটাই পথ, তাহলে নিশ্চয় কিছু গন্ডগোল হয়েছে। মনের মধ্যে কু ডাকতে থাকলো ভট্টবাবুর। এমন ভুতুরে অভিজ্ঞতার শিকার আগে কখনো হননি ভট্টবাবু। বলছি, বেলায় বেলায় বেরোলে সন্ধ্যা হলেই পৌঁছে যাব। হ্যাঁ হ্যাঁ মাস্টার, আপনি বসুন না। এই পলা, মাস্টারকে ঠিক মতো আপ্যায়ন করিস। ভট্টবাবু একটু হেসে বসে পড়লেন। শ্রাদ্ধ বাড়ির খাওয়া খেতে একটু ধাতস্থ বোধ করেন তিনি। একটা মানুষের মৃত্যু উৎসব, সেখানে গলা দিয়ে ভাত নামতে চায় না তার। প্রথম গ্রাসটা মুখে তুলে সামনের দিকে তাকিয়ে জীবনের সবচেয়ে ভয়ানক জিনিসটার মুখোমুখি হলেন তিনি। তিনি দেখলেন তার সামনের টুলের ওপর রাখা ছবিতে ফুলের মালাতে সাজানো বিজয়বাবুর মায়ের মুখ, আর তার দেখা সে বৃদ্ধার মুখ একই, কোনো পরিবর্তন নেই। বিজয় মাস্টারের বিয়ের সময় তখন এক ঝলক দেখার পর মুখটা বিশেষ মনে ছিল না। মুখটা শুকিয়ে গেল তার, হাত পা ক্রমে ঠান্ডা হয়ে আসছে। ভট্টবাবু ছবির দিকে চেয়ে আছে দেখে তার পাশে বসে খাওয়া এক ভদ্রলোক বললেন, বিজয় মাস্টারের মা তো? আরে মরার দোষ লেগেছিল তো, মরার সময় গ্রহণ লেগেছিল কি না, শ্রাদ্ধের সময় তো ঠিক মতো কাজ করা যায়নি, বুঝলে না? আরে বাবা, একা ছেলেকে ফেলে মনে হয় মন চায়নি যেতে, বুঝলে? কেমন যেন ঘোরের মতো লাগছে সবটা। কোনো মতে খিদে নেই বলে মুখে দুটো ভাত দিয়েই বাড়ির পথে পা বাড়ালেন ভট্টবাবু। বিজয় মাস্টার অনেকবার অনুরোধ করলেও কোনো কাজ হয়নি তার। একরকম পরিমরি করে
ছুটে চলে যাওয়ার পরিকল্পনায় ছিলেন ভট্টবাবু। যাওয়ার পথে সদর দরজার সামনে আবারও সেই একই বৃদ্ধাকে দাঁড়িয়ে থাকতে দেখেন ভট্টবাবু। বিজয় মাস্টারের মাকে তার দিকে চেয়ে আছে একভাবে। কানে বাজতে থাকে সেই ভদ্রলোকের বলা কথাগুলো, মরা নাকি দোষ পেয়েছে। তাড়াহুড়ো করে যাওয়ায় বিজয় মাস্টারকে আসছিটাও বলা হল। রাস্তাটা নিঝুম, ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে। হাতে একটা খালি পোটলা নিয়ে পথ চলছেন ভট্টবাবু। কালো ছাতাটা মাথা বাঁচালে কি হবে, সাদা ধুতির বেশিরভাগটাই কাদা মাখানো রয়েছে। বুকে ঢিকটি পানিটা এখনো হচ্ছে, একটা ঠান্ডা শীতশীত ভাব এখনো হচ্ছে। পথে একটা লোক থাকলে ভালো হতো। একা এতটা পথ যেতে হবে বলেই আরো ভয় পেয়ে যান তিনি। সরলা বলে, শ্রাদ্ধ বাড়িতে যাইতে নাই, আমার ভাইয়েরা কখনো শ্রাদ্ধ বাড়িতে খাইতে যায়নি। শুনছি মরা বাড়ি সাইরা মানুষে মরণের পরেও যাইতে পারে নাই গো, কষ্ট হয় বেড়াত। সংসারের মায়া যে বড় মায়া গো। এতকাল নেহাত এসব কথাগুলোকে কোনো গুরুত্ব ছাড়াই দেখেছিলেন ভট্টবাবু। এবার মনে হলো একবার হলেও কিছু কথা হয়তো সত্য। একটা জোর শব্দে মেঘ ডেকে উঠল। আকাশ কালো আঁধার পড়ে আছে। কাদা রাস্তা দুধারে মাটির বাড়ি, তবে সব আটকানো দরজা জানলা। গোয়ালের চারপাশে বস্তা দিয়ে ঘেরা, তাতে গরুগুলো মুখে জাবর কাটছে। আচমকা একটা ডাক শুনতে পেলেন তিনি, খুব ক্ষীণ একটা স্বর। পিছনে ফিরে দেখলেন তিনি, একটা বুড়ি এই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছে তার দিকে মুখ করে। সাদা ঘোমটায় মুখটা ঢাকা। ভয় আরো দুহাত পিছিয়ে গেলেন তিনি, কিন্তু কোথায় কে? কোথাও কেউ নেই। সামনে বৃষ্টি ভেজা মিঠো কাদা পথ, একটা কুকুরেরও দেখা নেই। চারপাশে ভালো করে দেখে নিয়ে নেহাত মনের ভুল ভেবে পথ চলতে লাগলেন তিনি। মনে হচ্ছে যেন কেউ তাকে দেখছে লুকিয়ে। রাস্তাটা আরো অন্ধকার হয়ে এলো। এবার গ্রাম ছাড়িয়ে মাঠের রাস্তা। দুই দিকে আমের বাগান, ঝোপ। এইদিকে লোক বসতি নেই, লোকের আনাগোনা একেবারেই নেই। সকাল সকাল আদিবাসী কয়েক ঘর শুকনো পাতা তুলে নিয়ে যায় জ্বালানির জন্যে। তাছাড়া বুনো জন্তু, সাপের উৎপাত তো রয়েছেই। বৃষ্টির বেগটা আবার জোরে এলো। বিপদ যখন আসে বলে কই আসে। বিরক্তি নিয়ে কথাগুলো বললেন ভট্টবাবু। মনের ভিতর থেকে তখনও সেই বুড়িকে দেখার ভয় কাটাতে পারছিলেন না তিনি। নিজেকেই প্রশ্ন করছিলেন, ভুল দেখলেন না তো? এমনটা কি হয়? না না, মনের ভুল হবে হয়তো। পায়ে কিছু একটা গুঁতো খেয়ে আকস্মিক ব্যথায় চিৎকার করে উঠলেন ভট্টবাবু। নিচু হয়ে তাকিয়ে দেখলেন এই রাস্তায় কে অনেকগুলো পাথর ফেলে দিয়ে রেখেছে। বিরক্তি নিয়ে দুই ভ্রু কুঁচকে ভট্টবাবু আবার বললেন, কে ফেললো এত পাথর এই জঙ্গলের মধ্যে? দুধারে তো জঙ্গল ছাড়া একটা প্রাণীরও দেখা মিলছে না। লোকের কি কাজ নাই? আর মুখ দেখে যে আজকে উঠেছিলাম। মনে মনে একটা গান ধরলেন। এমনিতে সুরজ্ঞান বিশেষ নেই, তবে এই ভুতুরে পথে হাঁটতে হাঁটতে একটা গানই বেশ ভালো সাথী হবে বলে ভাবলেন তিনি। পথে হাঁটতে হাঁটতে হঠাৎ কারোর পায়ের চলার শব্দ পেলেন তিনি। জল কাদার উপরে যেন কেউ থপথপ করে হাঁটছে।
পিছনে তাকিয়ে দেখলেন সেই বুড়িটা। সাদা থান পরে পুরো মাথা অবধি ঢাকা তার পিছনেই হেঁটে আসছেন। বৃষ্টির সাদা ফোঁটা তাকে স্পষ্টভাবে বুঝতে দিচ্ছে না সে কে। ভট্টবাবুর মনে হলো বিজয়বাবুর মা মনে হয় তার পিছু ছাড়বে না। এই মনে হয় সেই হবে, নচেত এমন নির্জন বনের পথে এমন দুর্যোগের দিনে কোনো বাড়ির বুড়ি মরতে আসবে এখানে? গান রেখে ধুতির কোট ধরে একরকম ছুটতে লাগলেন তিনি। পিছনে ফিরে যখনই দেখছেন মনে হচ্ছে সেই সাদা কাপড় পরা বুড়ি হেঁটেই চলছে তার পিছনে। যতই জোরে দৌড়ান না কেন, ওই বুড়ি একই গতিতে চলতে থাকে তার পিছনে। আর দৌড়াতে পারেন না তিনি। থমকে দাঁড়িয়ে পড়েন তিনি। পিছনে কেউ আসছে না। জোরে হাঁপাতে থাকে, বুকের ভেতরটা ঢিক ঢিক করছে। এমন সময় আচমকা খেয়াল করলেন ভট্টবাবু রাস্তায় অনেক পাথর পড়ে আছে। এবার ভয়ে গলা আরো শুকিয়ে গেল, কারণ এটা সেই রাস্তা যেটা কিছুমাত্র আগে তিনি পার করেছিলেন। মানে একই রাস্তায় তিনি ঘুরছেন। ঘামতে থাকেন তিনি অঝরে। এবার কার পাল্লায় পড়লেন তিনি? হঠাৎ সারা বন জুড়ে কার যেন খিলখিল হাসির শব্দ শোনা গেল। একটা মহিলার কণ্ঠ। ক্রমে বনের সব গাছপালাতে সেই শব্দ প্রতিধ্বনিত হয়ে ছড়িয়ে পড়ল ভট্টবাবুর কানে। মাথার উপরের গাছগুলোর মাথায় কিসের যেন ঝড় উঠল। প্রচন্ড গতিতে দুলতে থাকলো গাছের মাথাগুলো। সে যেন এক মহাপ্রলয়। মিনিট খানেকের মধ্যেই পুরো জঙ্গলে যেন কিসের ভূমিকম্প তৈরি হলো। মাথার উপরে চোখ পড়তেই ভট্টবাবু যা দেখলেন তা কখনো দেখতে হবে বলে ভাবেননি তিনি। যা দেখার পর তার সমস্ত চেতনা বিশ্বাস সব এক নিমেষে ভেঙে গুড়িয়ে গেল। ভট্টবাবু দেখলেন তার সামনে থাকা পিটুলি গাছটার উপরে বসে একটা মধ্যবয়স্ক মহিলা পা দুলাচ্ছে আর ভয়ানক হাসি হাসছে। অপ্রাকৃতিক সেই হাসির চোটে এই প্রলয় ঘটছে। মহিলার মুখে কোনো কিছুর অস্তিত্ব নেই। কালো গর্ত সেখানে। সেই গর্তে দুটো জ্বলন্ত চোখ ভাটার মতো জ্বলছে দাউ দাউ করে। খড়কে মাটিতে পড়ে যান ভট্টবাবু। মহিলাটি হাসতে হাসতে চিৎকার করে বলল, জানিস না এখানে আমি থাকি? কেন এসেছিস এখানে তুই? আমি এখানে এসেছিলাম, আমার নিমন্ত্রণ ছিল, তাই আমায় ছেড়ে দিন আমায়। ছেড়ে দেব? যা দেখি কেমন করে যেতে পারিস। বলে আরো একবার একটা বিরাট অট্টহাসি হাসলো সেই মহিলা। তাতে বনের সমস্ত গাছ একবার মাটিতে একবার শূন্যে যেন দুলছে, যেন আছাড় খাচ্ছে বারবার। এক পাও এগোতে পারছেন না তিনি। মনে হচ্ছে তার এই বুঝি শেষ সন্ধ্যা। অনেকদিন মানুষের টাটকা রক্ত খাইনি, আজকে মহাভোজ হবে। আমি কি কোনো ক্ষতি করেছি? তুই জানিস না বর্ষার সন্ধ্যেবেলায় এই রাস্তায় আসতে নেই? এটা মানুষের জায়গা না। এখানে মানুষ এলে তার মৃত্যু আছে, সে বাড়ি যেতে পারে না। বলে কোথায় যেন অদৃশ্য হয়ে গেল সেই মহিলাটি। ভট্টবাবু বুঝতে পারছেন না তার সঙ্গে ঠিক কি হচ্ছে। এটা বাস্তব? এত ভয়ানক বাস্তব? শেষে সারা জীবন সৎ ব্রাহ্মণ হয়ে পুজো করে একজন ভূতের হাতে মরতে হবে তাকে। আচমকা নিজের ঠিক 2 হাত সামনে এসে দাঁড়ালো
সেই মূর্তিমান বিভীষিকা। লাল শাড়ি, মুখে কালো আঁধার, আগুনের গোলার মতো লাল ভাটার মতো চোখ দুটো জ্বলছে। সে লম্বা 2 হাত বাড়িয়ে দিল ভট্টবাবুর গলা লক্ষ্য করে। লম্বা কালো হাত দুটোয় কোনো চামড়া নেই, কালো কঙ্কাল যেন। দৌড়ে পালিয়ে যাওয়ার কোনো ক্ষমতাও নেই তার। কোনো অদৃশ্য শক্তি তার পা দুটোকে ধরে আটকে রেখেছে যেন। চোখ বুজে ফেললেন ভট্টবাবু। নিজের অন্তিম ক্ষণ উপস্থিত হয়তো আজই, কিন্তু তখনই ঘটল সেই অতি আশ্চর্যজনক ঘটনা। একটা যন্ত্রণার চিৎকার শুনে চোখ মেলে চাইলেন ভট্টবাবু। একটা সাদা কাপড়ের ঘোমটা টানা বুড়ি এতক্ষণ যিনি ভট্টবাবুর পিছনে ছিলেন, এসে সেই ভয়ানক মহিলাটির গলা জোরে টিপে ধরেছে। সেই ভয়ানক মুখবিহীন মহিলাটা মরণ চিৎকার করছে। সেই বুড়ি এবার ঘোমটা থেকে মুখ সরালো। চমকে উঠল ভট্টবাবু। এটা বিজয় মাস্টারের মা, যা শ্রাদ্ধ খেয়ে এলেন তিনি একটু আগে, যাকে একটু আগে দেখেই তার শরীর ঠান্ডা হয়ে গেছিল। সে বৃদ্ধা আসলে তাকে লক্ষ্য করছিল। ছেড়ে দে, ছেড়ে দে, কে আছিস? ওরে বাবা রে, মরে গেলাম যে। উফ, কষ্ট হচ্ছে, ছাড় রে, ছাড়। মুখ পুরে বেঁচে থাকতেও তো কাউকে শান্তি দিসনি, মরে গিয়েও তোর স্বভাব যায়নি বল। আহা, ছেড়ে দে, কে তুই? তোর জম আমি, কেন ধরেছিলি ওকে? ওই রাস্তায় একা এমন ভর সন্ধ্যেবেলা বৃষ্টির মধ্যে এসেছে কেন? মুখ পুরে ও আমার শ্রাদ্ধ খেয়ে বাড়ি যাচ্ছে। আমার ছেলের স্কুলের মাস্টার। তুই ওকে ছাড়বি নাকি আমি তোকে শেষ করব? আমায় ছেড়ে দে বাবা, আমি ওকে ছেড়ে দিচ্ছি। টক কম না, সৎ বিড়ম্বনের রক্ত খাবে। ছাড়, আমায় ছাড়, আর কখনো করবো না রে। শিগগির এখান থেকে যা। ছাড়, 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 যাচ্ছি, মরে গেলাম রে বাবা। বলে চোখের সামনে থেকে হঠাৎ অদৃশ্য হয়ে গেল সেই মহিলা। বৃদ্ধা দাঁড়িয়ে থাকলো ভট্টবাবুর দিকে তাকিয়ে। ও সবাইকে এমন বিরক্ত করে, তাই আমি তোমার পিছু নিয়েছিলাম প্রথম থেকেই। আমি বুঝতে পেরেছিলাম তোমার বিপদ আসন্ন, তাই তোমার সাথেই ছিলাম। তুমি বেরোলে তোমার সাথেই বের হল। তুমি আমায় দেখে ভয় পেয়ে গেলে। ভট্টবাবু কাঁদতে কাঁদতে বললেন, আজ আপনি না থাকলে বোধহয় আর বাড়ি যেতে পারতাম না। কি বলে যে কৃতিত্ব জানাবো, আজকে আপনার জন্য বাঁচলাম। আমার ছেলেটাকে দেখো, বেচারা বড় একা হয়ে গেছে। ওকে যদি একটু দেখো, ভাববে এটাও তোমার কৃতজ্ঞতা। বলে চোখের সামনে অদৃশ্য হয়ে গেল বিজয় মাস্টারের মা। বৃষ্টিটাও কমে এসছে। চলতে চলতে বাড়ি চলে আসলেন ভট্টবাবু। এখন বিজয় মাস্টার এই আমতলা গ্রামেই থাকেন। ভট্টবাবুর জমি দেখাশোনা করেন। সরলা রান্না করে খাওয়ায় 2 বেলা, ভুলুকে পড়ায়। ভট্টবাবু বিজয় মাস্টারকে একা রাখবেন না, তাই তাকে বলে কয়ে বাড়ি নিয়ে এসেছিলেন। আসলে আমার স্ত্রীর বড় বোনটা কেমন করে আপনি ওনার দাদার মতো। দয়া করে মাস্টার আর ছোট বোন মনে করে আমাদের ভিটে রইবেন। তা কেমনে হয় বলো? আপনাদের নিজেদের ঘর আছে, ভুলুও আছে। ওটাই তো, ছেলেটা আমার বড্ড ছটফটে, কথা শোনে না।
ওর মায়ের তো হাড় মাস জ্বালায় খাচ্ছে। আমিও বকতে পারি না, একটাই ছেলে তো। আমার বাপ মা তো কবেই গেছেন। একটা ছেলেই শিবরাত্রি চলতে এখন। ছেলেটার একটু মানুষ করে দেন মাস্টার। কি বলছেন ভট্টবাবু? আপনি তো মাস্টার, এখনো স্কুলে পড়াচ্ছেন। নিজের ছেলেটাকে কিভাবে পড়াই বলেন না? বলে না নিজের ঘরেই হয় না, সেই হলো ব্যাপার। কি বিজয় মাস্টার, আপনি তো আমায় সব শিখিয়ে পড়িয়ে দিয়েছেন, ছেলেটাকেও দিয়েন না। এভাবে কি করে হয় বলুন তো? আমার বাবা মায়ের ঘর দুটো ফাঁকাই আছে, বাড়িতে সব কাজ সামলানোর লোক নেই। আপনি এসে থাকলে আমারও অনেক সুবিধা হয়। আমরা কি পরের লোক বলেন তো? নিজের লোক আমরা, তাই না? একা এইভাবে আমার বউ সরলা, সেও বা দাদাকে ছেড়ে কেমনে থাকবে? আচ্ছা বেশ, আমি থাকবো। ভট্টবাবু বেশ খুশি হয়ে এলেন। সরলার দয়ার মন, সেও ভারী খুশি। ওনার মা স্বয়ং সেদিন না আইলে ওই শাকচুন্নি যে কি সর্বনেশ করতো কে জানে বাবা। ভগবান তোমায় বাঁচাই দিয়েছেন। সৎ বামুন বলে আর মাস্টারের মায়ের দয়ায় বেশ এসো। মাস্টারকেও এ বাড়ি ছাড়া আমি কোথাও যাইতে দিব না। ঘরে চাইল ডাইল গলে দুধের তো অভাব নাই গে। হরির দয়াতে সবাই যেন সুখে শান্তিতে হয় গো। প্রায় মাসখানেক হলো আমতলায় এসে থাকছেন বিজয় মাস্টার। নিজে ভুলুকে পড়ানো থেকে গরুগুলোকে খাওয়ানো, সেখান থেকে বাজার করা, সবটাই বেশ খুশি মনে করছেন তিনি। ভুলুরও দৌড়দৌড়ি কমেছে, নামটা প্রায় মুখস্থ। সকালে লক্ষ্মী নদীতে স্নান সেরেই দিন শুরু হয় তার। কেন তো কাজ করেন বেশি কইরা কইন তো? আরে কাজ করি বলেই তো ভালো আছি। দেখছেন না কেমন চেহারাটা ভালো রয়েছে? কথাটা সত্যি, জরাজীর্ণ ভাবটা আর নেই, রূপ ফিরেছে তার। জীবনটা নতুন করে পেয়ে রোজই একবার করে স্মরণ করে ভট্টবাবু বিজয় মাস্টারের মাকে। তবে এই কথা বিজয় মাস্টার জানেন না, তাকে না জানানোই ভালো। আসলে মৃত্যুর পর সব আত্মা মানুষের ক্ষতি চায় না। কিছু থাকে যারা মানুষের পাশে থেকে যান চিরকাল তার মৃত্যু অবধি। যেমন বিজয় মাস্টারের মাকে সরাসরি আর দেখতে না পেলেও ভট্টবাবু বুঝতে পারেন সাদা কাপড় পরা একজন মহিলা আড়াল থেকে সব দেখছেন আর দু হাত তুলে আশীর্বাদ করছেন। মাঝে বছর 6 কেটে গেছে। ভুলুও শহরের বড় কলেজে পড়ে। গত পরশু মারা গেছেন বিজয় মাস্টার। বয়স হয়েছিল, তবে সকালে উঠে বাজার সেরে বসতেই আর উঠেননি তিনি। সব কাজ মিটিয়ে বাড়ির উঠোনে বসেছিলেন ভট্টবাবু। রোজ এই সন্ধ্যার সময়টায় গল্প করতেন দুজন। অনুভব করতেন সাদা শাড়ি পরা সে বৃদ্ধা মায়ের উপস্থিতি, কিন্তু আজ আর পেলেন না। এরপর আর কোনোদিন পাননি। একা ছেলেকে ছেড়ে যেতে মা পারেননি, তাই থেকে গেছিলেন। এবার মা ছেলে একসঙ্গে যাত্রা করেছেন স্বর্গলোকের পথে। আকাশে আচমকা একটা তারা খসে পড়ল। ভট্টবাবু প্রার্থনা করলেন পরের জন্মেই মায়ের কাছেই ছেলে হয়ে আসবেন বিজয় মাস্টার। শুনছিলেন ভট্টবাবুর বিপদ, কলমে সুদেষ্ণা ঘোষ। আজকের গল্প পাঠে ছিল অর্চিষ্মান। অন্যান্য চরিত্রে দিব্যেন্দু, পূজা, দীপ্তিমান, রমাকান্ত, পিয়ালি এবং ইরিনা। শব্দ সংযোজন ও আবহে সুদেষ্ণা ও অরিত্র। পোস্টার ডিজাইনিং সৌভিক। সোশ্যাল মিডিয়া প্রমোশন সম্বিত। বিশেষ সহযোগিতা দেবদত্ত। ভিডিও এফেক্টস রণজয়। সমগ্র পর্ব পরিচালনা এবং সমগ্র পরিচালনায় কৌশিক। আমরা ফিরব আরও একটি নতুন গল্প নিয়ে। আজকের জন্যে শুভরাত্রি।